আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেজ ইভেন্টে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজকে আমরা কথা বলবো রাজনীতি নিয়ে। বিচার আগে না নির্বাচন আগে? বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বেশ কিছুদিন থেকে। সরকার তাদের দিক থেকে কিছু অবস্থানের কথা জানিয়েছে, পাশাপাশি রাজনৈতিক দলগুলোও কিন্তু তাদের বক্তব্য দিচ্ছে। এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো আমার দেশের বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমানের সঙ্গে। নোমান ভাই, আপনাকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আহ, আসলে সত্যি কথা বলতে কি, বাংলাদেশেও স্বাগত জানাচ্ছি। আপনি Thank you, ধন্যবাদ। বেশ আমি কিছুদিন পর দেশে ফিরলেন অনেকদিন পর দেশে গেছি। হ্যাঁ। এবং দেশের এই রাজনৈতিক এক ধরনের উত্তাল অবস্থার মধ্যে আহ, এটা নিয়ে আলোচনা চলছেই যে বিচার আগে না নির্বাচন আগে। কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখে আসলাম যে সংস্কার আগে না নির্বাচন আগে, এটা নিয়ে প্রবল উত্তপ্ত ছিল রাজনৈতিক মহল। এখন আসছে বিচার নিয়ে, বিশেষ করে বিগত সরকারের যারা প্রধান মুখ ছিলেন তাদের বিচারের ব্যাপারে। সরকারকে আমরা একটা স্পষ্ট অবস্থানে যেতে দেখেছি। সরকার প্রধান বলছেনই যে অন্তত একটি দুটি বিচার সম্পন্ন করে তারা নির্বাচনে যেতে চান। কিন্তু আমরা যদি প্রধান দলগুলোর মধ্যে বলতে পারি, তাহলে বিএনপি চাচ্ছে দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন। জামাতের দিক থেকেও আমরা দেখেছি সম্প্রতি তারা আগে যেমন বলছিল সংস্কার সম্পন্ন হবে তারপরে নির্বাচন হবে, সেই অবস্থান থেকে বেশ খানিকটা সরে এসে তারাও এখন নির্বাচনের একটা নির্দিষ্ট তারিখ চাচ্ছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে কোনটা প্রয়োজন? এই আলোচনাটা অনেকটাই আসলে মুরগি আগে না ডিম আগে, ওই অবস্থায় চলে গেছি হ্যাঁ, আমরা। আপনার ধন্যবাদ। আপনি আসলে বাংলাদেশের এই ইস্যুটা খুবই মানে 5ই আগস্টের পর, মানে গত বছরের 5ই আগস্ট এই দেশে যে একটা গণ অভ্যুত্থান বলি আমরা, বা বিপ্লব বলি, যাই বলি না কেন, শেখ হাসিনা পালায় যেতে বাধ্য হয়েছে একটা মানে গণবিস্ফোরণের পর। তো গণবিস্ফোরণের পর মানুষের কিন্তু একটা বিশাল প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের মধ্যে। মানে 1971 সাল, তারপর 1990, মানে এই ধরনের কয়েকটা বাংলাদেশের কয়েকটা ধাপ। 1971 আমরা স্বাধীনতা পেলাম, এটা তারপর 1975 সালের 7ই নভেম্বর একটা মানে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে একটা বড় ধরনের পট পরিবর্তন হয়েছে। বাংলাদেশে মানুষ একটা প্রত্যাশা নিয়েছে। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর অনেক সংবিধানে অনেক পরিবর্তন আনা হয়েছে, অনেক কিছু সংস্কার হয়েছে, অনেক মানে একটা ইতিবাচক একটা ধারার দিকে বাংলাদেশ মানে সব দিক থেকে একটা ইতিবাচক ধারায় ফিরছিল। রাজনীতি বলেন, আর প্রশাসন বলেন, আর বিচার বিভাগ বলেন, বাংলাদেশে তো ধরেন সবকিছু মিলাই একটা ভালোর দিকে দেশ যাত্রা করছিল। সেই অবস্থা থেকে আবার একটা বিশৃঙ্খল অবস্থা, স্বৈরশাসন। তো সেই মিলাইয়া একটা দীর্ঘ সময় আর এরপরে মানে গত মানে 14-15 বছরের শেখ হাসিনার যে ফেসিবাদী শাসন, মানে এটা তো বাংলাদেশের এর সাথে স্বৈরশাসনকে হার মানানো ফেসিবাদী শাসন। উনি উদাহরণ ছাড়া কাজ করেছেন। এই অবস্থার মধ্যে একটা বাংলাদেশের মানুষের একটা বিশাল প্রত্যাশা ছিল, বিশেষ করে আমাদের যে নতুন প্রজন্ম, এই যে মানে পরিবর্তনটা বা পরিবর্তনের পিছনের যে ভূমিকা, মানে সর্বশেষ যে ভূমিকাটা, জুলাইয়ের যে অভ্যুত্থান, মানুষের বিস্ফোরণ, এই বিস্ফোরণটা কিন্তু আসলে তরুণদের নেতৃত্ব হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। মানে তরুণরা নেতৃত্ব দিয়েছে এবং তরুণদের সাথে তাদের মা বাবারা যুক্ত হয়েছে। তো তারপরে নানা শ্রেণী পেশার মানুষ আসছে রাস্তায়। এটা মানে তরুণরা সামনে ছিল, তারা ডাক দিছে, তারা মানে আন্দোলনে একটা মানে ক্ষেত্র তৈরি করছে, পরে তাদের সাথে অভিভাবকরা যোগ দিছে, তারপরে সাধারণ মানুষ যোগ দিছে। মানে এটাই তো আমরা মানে চিত্রটা আমার কাছে মনে হয় স্পষ্ট। তো এই অবস্থার মানুষের কিন্তু একটা বিশাল প্রত্যাশা ছিল। আপনি দেখবেন যখন এই জুলাই মানে 1 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত যে এই 36 দিনের যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু নির্বাচন, ভোট, এটা কোনো স্লোগান আমি শুনি নাই আর কি। আমি দেশে ছিলাম না, তারপর আমি কিন্তু খুব ক্লোজলি অবজার্ভ করছি, রাত দিন আমি মানে না ঘুমাই অনেক সময় অবজার্ভ করছি কি হচ্ছে বাংলাদেশে। তো এই সময় কিন্তু নির্বাচন আন্দোলন প্রথম ছিল কোটা, তারপর ছিল বৈষম্য দূর করা, তার ধাপে ধাপে এটা এক দফায় আসছে। এই এক দফার মধ্যে শেখ হাসিনা পলায়ন। কিন্তু আমরা যদি এই আন্দোলনের পরে আমরা মানে রাষ্ট্র সংস্কারের মানে আমরা স্লোগান শুনছি, ঢাকা না দিল্লি, আমরা এই স্লোগান শুনছি, দিল্লি না ঢাকা এই স্লোগান শুনছি, আমরা শুনছি যে স্লোগান শুনছি যে সংস্কারের কথা শুনছি, রাষ্ট্র সংস্কারের কথা আমরা শুনছি। কিন্তু তখন কিন্তু ভোট নির্বাচন কিন্তু কোনো শব্দ আমি শুনি না আর কি, বা হইতে পারে। তো এটা একটু মানুষ একটা প্রত্যাশার জায়গা থেকে মানুষ আসছে। এর আগে কিন্তু এর মাত্র গত আগস্ট, মানে এর আগে ছিল আপনার জানুয়ারিতে, আগস্টের আগে জানুয়ারি 6-7 মাস আগে, 7-8 মাস আগে, তখনও কিন্তু একটা অসহযোগের ডাক দেওয়া হয়েছিল রাজনৈতিক দল, বৃহত্তর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বা সব রাজনৈতিক দলগুলো যদি বলি আমি, যারা হাসিনা বিরোধী যে একটা জোট ছিল, জোট না তাহলে যার যার প্ল্যাটফর্ম থেকে মানে একই কর্মসূচি দেওয়া হতো, অসহযোগ কিন্তু ঘোষণা করা হয়েছিল। মানুষকে বিল দেওয়া বন্ধ করতে বলা হয়েছে, মানুষকে মানে সবকিছু সরকারকে সহযোগিতা না করার জন্য যত রকম
মানে করতে হয়, এটার জন্য বন্ধ করা হয় সহযোগিতা, বিভিন্ন বিল বন্ধ করতে বলা হয়েছে, তারপরে সরকারকে অসহযোগ করতে বলা হয়েছে, কিন্তু মানুষ কি মানে বিভিন্ন দলীয় কর্মীরাও করছে বলে আমার মনে হয় না, আমি দেখি নাই, ওই আমি শুনি নির্দেশনা নাই, আমি শুনি দলীয় কর্মীরা মানছে বলে মনে হয়। কারণ কেন মনে করি নাই, ওই সরকার বলছে যদি কেউ যদি বিল দেওয়া বন্ধ করে তাহলে তার বাড়ির বিল লাইন কেটে দেওয়া হবে, কিন্তু কারো লাইন কাটে দেওয়া হয়েছে, কোন নেতার বাড়ির লাইন কাটছে, তো এটা মানে আমরা জানি না, করে নাই। তার মানে হচ্ছে কি, তাদের মানে দলের নেতৃবৃন্দ বা শীর্ষ নেতারা আহ্বান করলেও মানে অন্য পদস্থ নেতা বা কর্মীরা কিন্তু এই আহ্বান শুনে নাই। কিন্তু এই ছাত্ররা যখন ডাক দিছে মানে রাস্তায় আসার জন্য, মানুষ কিন্তু গেছে, মানুষ কিন্তু মরছে। আপনি দেখবেন যে একটা ওই কি বলে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাইতেছিল যে স্যার একটাকে গুলি করি ওইটাই যায়, বাকিটি যায় না, এটাই স্যার খুব ভয়ের বিষয় বা ভয়ঙ্কর একটা বিষয়, যে বাকিটি যায় না। তো এই যে গুলি করার পর মানে যায় না, যে এরা কিন্তু একটা বিশাল একটা স্বপ্ন নিয়ে এটা করছে। মানুষের সামনে যদি একটা বড় স্বপ্ন না থাকে, এইভাবে মানুষ জীবন দিতে যায় না। তো স্বপ্নটা কি ছিল? স্বপ্নটা ছিল বাংলাদেশের মানুষের একটা, আমি যেটা মনে করি, একটা বৃহত্তর চেঞ্জ হবে, বাংলাদেশে ফেসিবাদ থাকবে না, একটা আমরা স্বাধীন, ঢাকা না দিল্লি বা দিল্লি না ঢাকা, আমরা ঢাকা, আমরা দিল্লির কোনো দাসত্ব আমরা মানবো না, এইরকম এরকম একটা স্পৃহা সবার মধ্যে একটা জায়গা উঠছিল, যে একটা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা লড়াই, এখানে একটা চেতনা ছিল মানে মানুষের মধ্যে। তো এই জায়গাগুলোর থেকে যদি আমি বলি, তাহলে আমার বলতে হবে যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, জুলাই স্পিরিট যেটা আমরা বলি, জুলাই স্পিরিট হলো বাংলাদেশে একটা ইতিবাচক পরিবর্তন আসবে, বাংলাদেশ যে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ আসার আর কোনো সুযোগ পাবে না। এই জন্য বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে কিছু সংস্কারের প্রয়োজন আছে। বাংলাদেশে আমলাতান্ত্রিক যে মানে কাঠামো তৈরি হয়েছে সেই ব্রিটিশ আমলের পর থেকে, সেই কাঠামোতে পরিবর্তন আনা দরকার আছে। বাংলাদেশের বিচার বিভাগের যে একটা দলদাস বিচার বিভাগ বানানো হয়েছে, সেটাতে পরিবর্তন আনা দরকার আছে। সব কিছুতে পরিবর্তনের জন্য একটা সংস্কারের দরকার। তা আমার মনে হয়, আমরা তো রাজনৈতিক দলগুলো দিচ্ছি, আমি যদি বলি কারো কাছে হয়তো খারাপ লাগতে পারে, আমরা 1991 সালে সবচেয়ে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন, সারা দুনিয়া জুড়ে নির্বাচন মানে প্রশংসিত হয়েছে, তখন আমরা স্টুডেন্ট। 1991 সালে 12 জুনের নির্বাচনটাও ভালো নির্বাচন হয়েছে, মানে যদিও এটা সূক্ষ্ম কারচুপি বলা হয়, তারপর আমি মনে করি একটা ভালো নির্বাচন হয়েছে, মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, মানুষ সেটাকে গ্রহণ করছে, নির্বাচনটাকে ভালো মনে করছে। 2001 সালে আরও ভালো একটা নির্বাচন হয়েছে, মানুষ ভোট বিপ্লব, এটাকে বলা হয়েছে ভোট বিপ্লব, পত্রিকার হেডলাইন ছিল ভোট বিপ্লব, নীরব ভোট বিপ্লব, নীরব ভোট বিপ্লব। আমার মনে হয় ইনকিলাবে মনে হয় আমরা হেডিং করছিলাম নীরব ভোট বিপ্লব, আমি তখন ইনকিলাবে। তো এই যে নীরব ভোট বিপ্লব মানুষ ঘটাইছে, মানুষ মানে স্বাধীনভাবে ভোট দিয়া, তারপরে কিন্তু মানুষের প্রত্যাশা কি পূরণ হয়েছে? মানুষ দেখতে যে আবার সেই রাজনৈতিক একটা হাঙ্গামা, রাজনৈতিক একটা নৈরাজ্য, মানুষের মানে দুর্নীতি, মানে নানা অভিযোগ, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কোনো অবস্থায় যায় নাই। তো এইবারের প্রেক্ষাপট পরিবর্তনে মানুষ মনে করছে আমাদের কাছ থেকে হয়তো যদি একটা সংস্কার আসে, যাতে ভবিষ্যতে শুধু ভালো নির্বাচনে যে মানুষকে একটা মানে ভালো শাসন দিতে পারে, এটা কিন্তু হয় না। এটা বাংলাদেশের 3টা ভালো নির্বাচনে এটা প্রমাণ করে না ভালো নির্বাচনই ভালো শাসন দিবে। ভালো শাসন দিতে হলে আপনার রাষ্ট্র কাঠামোতে, আমাদের যে কাঠামোর যেটা ঘুরে উঠছে, মানে ব্রিটিশ আমলের যে উত্তরাধিকারের যে কাঠামো, এই কাঠামো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা থেকে যদি আমরা বের হয়ে আসি, তাহলে আমাদের সংস্কারের দরকার, বিষয়টা বুঝছেন? তো এই সংস্কারের জন্যই যদি হয়, তাহলে আমি মনে করি যে কিছুটা হইলেও সংস্কারের করে নির্বাচনটা দরকার, বা সংস্কার কি কি সংস্কার করবে এটার একটা মৌলিক সিদ্ধান্ত আসা দরকার সব দলগুলোর ঐক্যমত্যের ভিতরে, একটা সিদ্ধান্ত যে আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনা করবে এই একটা সনদ তৈরি করা দরকার, মানে ম্যাগনা কার্টার সময় ম্যাগনা কার্টার মতো একটা সনদ তৈরি করা দরকার, যে সনদের ভিত্তিতে বাংলাদেশ নেক্সট মানে পরবর্তী সরকার নির্বাচনে যারা আসবে এই সনদ মেনে তারা মানে দেশ পরিচালনা করবে। তাহলে আমার মনে হয় বাংলাদেশ কিছুটা হলেও পরিবর্তন আসবে, এগুলো সংস্কার। আর আপনি যারা বলছেন বিচার না সংস্কার, এই যে মানে এই আন্দোলনের সময় ধরেন 15 বছর তো অনেক গুম খুন হয়েছে, এগুলোর একটা বিচার খুবই অবশ্যই দরকার, বা ভুক্ত বা ভিকটিমরা বিচার পাওয়ার দাবি রাখে, বিচার পাইতেই হবে আর কি, নাইলে এটা। আর এই যে আন্দোলনের সময় যে আপনার 1400 বলেন 2000 বলেন, মানে হিসাবের এখনো চূড়ান্ত হিসাব, মানে কেউ বলে 2000, কেউ বলে 1400, যাই হোক একটা গণহত্যা হয়েছে, গণহত্যা হয়েছে। এই গণহত্যার বিচার আমার মনে হয় প্রায়োরিটি সবচেয়ে বেশি। এই গণহত্যার বিচার ছাড়া, হ্যাঁ নির্বাচিত সরকার এসেও বিচার করতে পারবেন, বাট নির্বাচিত সরকারের প্রতি ওই যে বললাম 3টা নির্বাচনের পর মানুষের কিন্তু আস্থা হারায় যায়, মানে মানুষের একটা আমার মনে হয় এই সরকার যেহেতু একটা নিরপেক্ষ সরকার, মানে একটা অভ্যুত্থানের পরবর্তী মাধ্যমে গঠিত এই সরকার যেহেতু একটা নিরপেক্ষ সরকার আছে, এই সরকারের অধীনে আমি মনে করি যে একটা বিচার প্রক্রিয়াটা অন্তত ওই যে 1, 2 বা 3টাই বলেন, বড় 2-1টা ঘটনার বিচার
রায় হওয়া দরকার, তারপরে বাকিগুলো বিচার তো আর একটা ঘটনা বিচার না, অনেকগুলো ঘটনার বিচার হবে, সবগুলো বিচার শেষ করতে আবার অনেক সময় লাগবে। তো এত সময়ের দরকার নাই, আমার মনে হয় 2-4টা রায় অবশ্যই এই সরকার একটা মানে দিয়ে যাওয়া, এই সরকার আমলে দিয়ে যাওয়া উচিত। যদি রায়ে যদি সঠিক বিচারে যদি হাসিনা বা যারা গণহত্যাকারীরা যদি খালাস পায় হবে, যদি বিচারের সাক্ষ্য প্রমাণ সরকার প্রমাণ করতে না পারে, আর যদি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারে তাহলে তাদের একটু যে শাস্তি, আইনের যে শাস্তি আছে আইনের বিধান অনুযায়ী তাদের, আমি মনে করি একটা ন্যায় বিচার, যে বিচারটা প্রশ্নাতীত হবে। যে এর আগে কিন্তু এই ট্রাইব্যুনালে কিন্তু আবার ওই একটা বিচার হয়েছে, এই বিচারটা অনেক প্রশ্নবিদ্ধ, নানাবিধ প্রশ্নবিদ্ধ। আমরা চাই এরকম প্রশ্নবিদ্ধ বিচার যাতে না হয়, একটা সঠিক এবং ইনসাফ ভিত্তিক একটা বিচার যেন হয়, যার ভিক্টিমও যেন মানে তার ন্যায় বিচারটা পায়। আসলে বিচারের দিকে এবং সংস্কারের দিকে সাধারণ মানুষের আগ্রহ সম্ভবত তুলনামূলকভাবে বেশি নির্বাচনের চাইতে। আপনি যেমন বলছিলেন যে জুলাই বিপ্লবের সময় নির্বাচন নিয়ে আন্দোলন হয় নাই যে আমরা একটা নির্বাচন চাই, অথবা আমরা যদি বলি বিরোধী দলগুলোর গত 15 বছরে যে দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের ইয়েতে নির্বাচন চাই, সেরকম কোনো দাবি নিয়ে কিন্তু জুলাই আন্দোলন শুরু হয় নাই। আপনার কি মনে হয় না কিছু কিছু ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো জুলাই আন্দোলনকে একটু বিতর্কিত বা অন্যভাবে দেখানোর চেষ্টা করছে? বিতর্কিত শব্দটি আসলে ভুল, অন্যভাবে দেখানোর চেষ্টা করছে। আমি একটু যদি বলি এই জায়গাটায়, আজকেই ঠাকুরগাঁয়ে বিএনপি দলীয় যে নেত্রী রুমিন ফারহানা, তিনি একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে 36 দিনে সরকার পতন হয় নাই। সরকার পতন একটা বহু বছরের প্রক্রিয়া, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন হয়েছে এবং তিনি বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এখন ঘটনা হচ্ছে আমরা ঈদের পরে আন্দোলন, গত 15-16 বছর ধরে টানা বিএনপির আন্দোলন, অসহযোগ আন্দোলনের কথাও আপনি বললেন, সেটাও চেষ্টা করেছে একসময় নির্বাচনের আগ দিয়ে। এই কোনো আন্দোলনই কিন্তু রাজনৈতিক দলগুলোর কোনো একটি আন্দোলনও আমরা শেখ হাসিনার আমলে সফল হতে দেখিনি। এখন ওনারা যখন দাবি করেন যে 36 দিনের আন্দোলনে সরকার পতন হয়নি, তখন বিষয়টাকে একটু দুঃখজনক মনে হয় না? আসলে বিষয়টা অবশ্যই দুঃখজনক। মানে 36 দিনের সরকার পতন কিন্তু আন্দোলন হয়েছে, 36 দিনের পতন হয়েছে 36 দিনের আন্দোলন। এখন প্রশ্ন হইতে পারে তাইলে 36 দিনের আন্দোলনটা কারা করছে? অবশ্যই 36 দিনের, কেন এটাকে স্বীকার করতে চাচ্ছেন না? রুমিন ফারহানা ছোট পর্যায়ের নেত্রী নন, আসলে আমি জানি না, এটা হলো তাদের বিষয়। কিন্তু আমরা যদি দৃশ্যমান যদি আন্দোলন যদি আমরা দৃশ্যমান দেখি, আমি তো বললাম যে আন্দোলনটা মানে শেখ হাসিনা যখন থেকে ফেসিবাদ মানে প্রতিষ্ঠার একটা প্রক্রিয়া শুরু করে, তখন থেকে কিন্তু আন্দোলন রাজপথে হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে, ধরেন আমরা আমার দেশের জায়গা থেকে আমরা আমাদের একটা লড়াই করছি। মানে সরকার শেখ হাসিনা যেভাবে ফেসিবাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, আমরা এই ক্ষেত্রগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, প্রতিবাদ করার চেষ্টা করছি আমাদের লেখনীর মাধ্যমে। আমাদের উপরে অত্যাচার গেছে, জেল গেছে, জুলুম গেছে, সবকিছু মানে আন্দোলনের জলজ্যান্ত উদাহরণ যে ফ্যাসিবাদী সরকার সংবাদ মাধ্যমকে কি পরিমাণ চাপে রাখছে, কি করতে পারে। এই যে অবস্থা, এই অবস্থাটা কিন্তু এটা কিন্তু আন্দোলনের অংশ, মানে ফেসিবাদ বিরোধী লড়াই বা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের একটা অংশ আমরাও। তো এই আন্দোলনটা কিন্তু শুরু হয়েছে 2000 ধরেন শেখ হাসিনা ক্ষমতা আসছে 10 সালে, মানে 9 সালে ক্ষমতা নিছে। এরপর থেকে উনি এসে ফেসিবাদ প্রতিষ্ঠার একটা প্রক্রিয়া শুরু করছে। তো এই প্রক্রিয়া শুরু থেকে কিন্তু আমরা লড়াই আছি। আমরা কিন্তু প্রথম ভিকটিম বলা চলে। আমরা প্রথম জেলে গেছি 2010 সালে। তো এই যে অবস্থা, তো এই অবস্থা থেকে আন্দোলন কিন্তু একটা মানে এটাও কিন্তু আন্দোলনের অংশ। এতে 2010 সাল থেকে কিন্তু আন্দোলন হচ্ছে কথাটা ঠিক, কিন্তু আন্দোলন কিন্তু চূড়ান্ত পরিণতি আমরা কোনো অবস্থায় মানে কোনো সময় মানে হয় নাই। আমরা 2014 সালে দেখেন, 2013 সালের 28 ডিসেম্বরই তো মনে হয় ঢাকা একটা চলো ঢাকা চলো একটা মানে 14 সালে নির্বাচন আগে কিন্তু একটা মানুষও ওই জায়গায় যেখানে ঢাকা চলার কথা বলে একটা মানুষও কিন্তু একটা দলীয় মানুষ তো আসে কি, সাধারণ মানুষ তখন সম্পৃক্ত হয় যখন দেখে যে কর্মীরা একটা জায়গায় মানে নিজেরা দাঁড়াইতে পারছে। মানুষ যখন দেখে দাঁড়াই গেছে তখন কিন্তু সাধারণ মানুষ আসে না দাঁড়াইলে কেউ সাধারণ মানুষ আসে না। মানুষ দেখে আসে দাঁড়াইতে পারছে কিনা রাস্তায়, আপনি দাঁড়াইতে পারছেন কিনা। তা আপনি দাঁড়াই থাকতে পারলে আপনার পিছনে মানুষ না হলে কিন্তু আসবে না, সেটা বুঝছেন। তো দেখা গেছে আমি রাজনৈতিক দল হিসেবে আপনাকেও তো কিছু দেখাতে হবে। আমি যদি বলি ওইখানে কিন্তু একটা লোক আসে নাই, মানে একটা লোক দাঁড়াইতে পারে না, আসে নাই বলতে একটা লোক দাঁড়াইতে পারে না বা ওই সরকারের ব্যারিকেড ভাঙতে পারে নাই। এরপরেও কিন্তু 2018 সালে যেহেতু ভাঙতে পারে, 2014 সালের ইলেকশন, 2018 সালে একটা নির্বাচনের মানে মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, কিন্তু ওই নির্বাচন রাতের ভোট নির্বাচন, এই রাতের ভোটটা কিন্তু ঠেকানো সম্ভব হয় নাই। রাজনৈতিক দলগুলো কিন্তু পারে নাই বা জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই, মানে জনগণ সম্পৃক্ত হয় না, যেটাই পারে নাই বা জনগণ সম্পৃক্ত হয় না। এটা জনগণের কেন সম্পৃক্ত হয় না, এটা মানুষ
ভালো যায়, হয়তো মানুষ তাদের উপরে আস্থা নাই, মানে আস্থাহীনতার কারণে হতে পারে, কিছু একটা আছে, তারা মানুষকে কনভিন্স করতে পারেন নাই, কিছু একটা আছে। তো মানুষ কি পাবে, মানুষ মানে পরিবর্তন করে মানুষ মরে, মানুষ মানে ফিডব্যাকটা কি পাবে এটা হয়তো মানুষ বুঝতে পারে, মানুষ জানে না, যে কারণে মানুষ রাস্তা যায় নাই এরকম। বা নির্বাচনের সময় ভোটটা ঠেকাইতে জানে, তার নিজের ভোটটা দেওয়ার জন্য, নিজেদের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। তো এই যে বিষয়গুলা, তো এই বিষয়গুলা, তারপরে এখন যে 2024 সালের জানুয়ারির আগে যে অসহযোগের কথা বললাম, তো এই অসহযোগের তো বললাম বললাম যে দলীয় নেতাকর্মীরাই হয়তো অসহযোগটা মানে করে নাই, তো সাধারণ মানুষ আসবে কেমন করে, সম্পৃক্ততা হয় না। আন্দোলন হয়েছে, একটা ধারাবাহিকতা ছিল, রুমিন ফারহান যেটা বলছে আন্দোলনের ধারাবাহিকতা ছিল, কিন্তু আন্দোলনগুলা মানে ব্যর্থ হয়েছে। আমি যদি বলি আন্দোলনগুলা মানে চূড়ান্ত রেজাল্টের জন্য, মানে চূড়ান্ত পরিণতিতে আন্দোলনগুলো চূড়ান্ত পরিণতি আসে নাই, ফেসিবাদ টিকে ছিল। তো এই 36 দিনের আন্দোলনে ফেসিবাদকে সরাইতে পারছে। 36 দিনের আন্দোলন কেন ফেসিবাদকে সরাইতে পারে? 36 দিনের আন্দোলনে সর্বস্তরের মানুষ অংশ নিছে। সর্বস্তরের মানুষ যদি অংশ না নিত, শুধু ছাত্ররাও যদি রাস্তায় থাকতো, তাহলে কিন্তু এই আবার সম্ভব হইতো না। ছাত্রদের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে যে তারা হয়তো পারবে, যেহেতু তারা একটা মরে যেটা মরে এটাই যায়, বাকি আর কেউ যায় না, মানুষ মরছে, তাহলে আমাদের তাদের পাশে দাঁড়ানো যায়, তারাও রাস্তা আমাদেরকে ফেলে দৌড় দিবে না। অনেক দেখা গেছে যে কর্মীদের পাশে ফেলে নেতারা মঞ্চ থেকে দৌড় দেওয়া চলে গেছে। নেতারা যখন দৌড় দেওয়া চলে যায়, বাকি পাশে থাকা কর্মীরাও আর সাহস পায় না, কর্মীও দৌড় দেয়। তো এখন এরা যখন দেখা যায় একটা মরে, ওইটাই যায়, শুধু ওই লাশটাই যায়, বাকি আর কেউ যায় না, সবাই সামনে যাওয়ার চেষ্টা করে বা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, তখন মানুষ মনে করছে এদের পাশে দাঁড়ানো দরকার। তো এদের স্লোগানে কিন্তু ওই মানে কোন রাজনৈতিক দলের স্লোগান ছিল না। একটা আপনি জুলাইয়ের আন্দোলনে কোন রাজনৈতিক দলের, কিন্তু রাজনৈতিক কর্মীরা অংশ নিছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। প্রত্যেকটা কর্মীদের অংশগ্রহণ ছিল, যাদের মধ্যে দেশপ্রেম আছে, রাজনৈতিক কর্মী আছে, রাজনৈতিক কর্মী ছাড়াও যারা রাজনীতি করে না তারাও কিন্তু অংশ নিছে। এখানে সর্বস্তরের মানুষের, সব পেশাজীবী মানে পেশার সব মানুষের, সব রাজনৈতিক দলের কর্মী নেতা কর্মীদের অংশগ্রহণ আছে যার যার জায়গা থেকে। এই জায়গাটা আসলে তার একটা দেশপ্রেমের স্পৃহা থেকে ওইসব আন্দোলনে অংশ নিয়েছে, বা দলীয় হিসাবে না, বা দলীয় নির্দেশনা গোপনে থাকে এটা হলো অন্য জিনিস। তারা কোনো রাজনৈতিক দল প্রকাশ্যে কিন্তু ঘোষণা দেয় নাই। আমরা যে আন্দোলনটি দেখেছি সেখানে কোনো দলের ব্যানার ছিল না, স্লোগান ছিল না, ব্যানার ছিল না, সেখানে দলের নেতা কর্মী পাশে সবাই ছিল, সব দলের সব মতের, মানে আওয়ামী লীগ ছাড়া বা ফেসিবাদের সহযোগী ছাড়া সব দল ছিল, সবাই ছিল। এই আন্দোলনের কৃতিত্ব সবার, সারা বাংলাদেশের মানুষের। এই আন্দোলনের সারা বাংলাদেশের কিন্তু এই যারা আন্দোলনটা শুরু করছে বা যারা নেতৃত্ব দিছে, তারা হইলো মানে স্টেক হোল্ডার হইতে পারে, কিন্তু আন্দোলনের কৃতিত্ব সারা বাংলাদেশের মানুষের। কৃতিত্ব কোনো দল, রাজনৈতিক দল দাবি করতে পারবে না, এটা সত্যি কথা। কিন্তু আবার ছাত্রদের কারণে যে আন্দোলনটি শুরু হলো এবং তাদের দিকে দেখে, তাদের আন্দোলনের প্রক্রিয়ার দিকে দেখে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে। ওই তো বললাম, অনেক ছাত্র ওটাকেও কিন্তু অস্বীকার করা যায় না। অবশ্যই বললাম, সাধারণ ছাত্রদের দেখে প্রথম আমরা দেখছি কি ছাত্রদের গার্ডিয়ানরা আসছে, অনেক পত্রপত্রিকা দেখছি বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ছাত্রদের গার্ডিয়ান আছে, অনেক মা তার ছেলেকে আগাই দিছে, অনেক মা তার ছেলেকে আটকে রাখার চেষ্টা করছে, পারে নাই, ছেলের সাথে তখন মাও গেছে, ছেলে না ছেলে মেয়ে না, ওটা বলতে একটা ছেলে মেয়ে সবাই আর কি, অনেক ছেলে হোক মেয়ে হোক সবাই তার সন্তানের সাথে গেছে। আমরা যদি বলি তার সন্তানের, তখন দেখছে সন্তানটা আটকাইতে পারে না, তখন মাও গেছে সাথে, বাবাও গেছে, তাদের দেখাতে অন্যরাও গেছে, সাধারণ মানুষও গেছে, যাদের সন্তান নাই তারাও গেছে, সেটা বুঝছেন। তারপরে আবার যারা রাজনীতি করে তারাও গেছে, মানে সবাই মিলেই, মানে সর্বস্তরের মানুষ মিলে, কিন্তু নেতৃত্বটা দিছে ছাত্ররা, যারা আন্দোলনটা শুরু করেছিল বা যারা প্রকাশ্য ছিল, যারা দৃশ্যমান ছিল আন্দোলনটা। এই জিনিসটাকে আসলে এইভাবে ডিফাইন করে ফেলা কোনো রাজনৈতিক দলের, বিএনপির মতো একটা দেশের বৃহত্তর রাজনৈতিক দলের নেতৃত্বের কাছ থেকে পাওয়াটা ঠিক সুখকর লাগে না, যে শুনতে খারাপ লাগে, এটা অংশকে রিপ্রেজেন্ট করতে চায়। 36 দিনকে স্পেসিফিক করা তো বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে আন্দোলন যার মধ্যে দিয়ে আমরা গিয়েছি, 36 দিনটা আসলে আলাদাই, তারা যেভাবেই দেখান না কেন। বহু বছরের প্রক্রিয়া, আপনিও বললেন বহু বছর থেকেই হয়ে আসছে, কিন্তু 36 দিনটা আলাদাই। বহু বছরে ওই 36 দিনে বিস্ফোরণটা ঘটাইতে পারছে, বহু বছরে বিস্ফোরণ ঘটাইতে পারে না সাধারণ মানুষের সাথে। আমরা কিন্তু সাধারণ মানুষকে বহু বছরের আন্দোলনে, মানে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা সম্ভব হয় নাই, বা সাধারণ মানুষ সম্পৃক্ত হয় নাই। একটা জিনিস, যদি এই 36 দিন মাঝখান থেকে সরিয়ে ফেলা যায় এবং আরো 15 বছর বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলিকে দেয়া যায়, আপনি কি মনে করেন এই 36 দিন মাইনাস করে দিয়ে
বিএনপি বা অন্য রাজনৈতিক দল এই সরকারকে, এই ফ্যাসিবাদী সরকারকে ফেলতে পারতো আমি বাংলাদেশের কোনো স্পেসিফিক প্রেক্ষাপটে? কোনো রাজনৈতিক দলের মানে ডিফাইন করতে Overall চাই না, সব না, বিশেষ কোনো দল না, সব মানে মিলিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের বাদ দিয়ে বাকি দল। 15 বছরের ধারাবাহিক আন্দোলনের মানে ধারাবাহিকতায় প্রমাণ করে যে মানে এই 36 দিন ছাড়া মানে ছাত্রদের এই অংশগ্রহণ ছাড়া মানে মানে এটা সম্ভব ছিল না। মানে এই শেখ হাসিনাকে সরানো সম্ভব, বা অনেকে আমরাই তো মনে করতাম শেখ হাসিনা না মরলে হয়তো সরবে না, বা অনেক রাজনৈতিক দলের নেতারাও বলতো, বড় বড় নেতাদের মুখে একটা ধারণা তৈরি হয়ে গেছে, একটা ধারণা তৈরি গেছিল শেখ হাসিনা যতদিন হ্যাঁ। বেঁচে আছে অন্তত ততদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে, এরপরে কি হবে এটা পরে দেখা যাবে। হ্যাঁ। এটা আমরা নিজেরাও বলছি, যেটা মানে এক সময় মানে নানা প্রেক্ষিপটে বা নানা আন্দোলন পর্যালোচনা করতে গিয়ে দেখা গেছে যেহেতু এত কিছু কষ্ট, এত পরিশ্রম, এত খুন, এত ঘুমের পরেও যখন মানে একটা কিছু হচ্ছে না, তখন মানুষ মনে করছে যে মানে ঠিক আছে এটাই চলবে। কিন্তু এই 36 দিনের আন্দোলনে তো প্রমাণ করে দিচ্ছে যে না এটাই চলবে না, সম্ভব, হ্যাঁ। এটাই চলবে না। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান, আমরা যখন শুনেন আমাদের সম্পাদক আমাদের শ্রদ্ধেয় মাহমুদুর রহমান সাহেব গণ অভ্যুত্থানের কথা বলতেন, হ্যাঁ। ওনার ফলোয়ার হিসাবে আমরাও বলতাম, তখন আমাদেরকে মানে ফেসবুকে গালি দিত, আপনারা আশা করেন গণ অভ্যুত্থান বাংলাদেশে হবে না, এটা সম্ভব নাকি, এটা আপনারা করেন না কেন। রাজনৈতিক দলের নেতা নেত্রীরাই আমাদের কমেন্টস এগুলো লিখতো, এটা সম্ভব না, বাংলাদেশে কোন গণ অভ্যুত্থান হবে না, বা আর সম্ভব না। এই যে আর সম্ভব না মানে তার একটা কথা ছিল মানে ছিল, কিন্তু এটা যে সম্ভব এটা তো 36 দিনে প্রমাণ করছে এটা সম্ভব। হ্যাঁ, যে আমাদের সম্ভব। মাহমুদুর রহমান সাহেব যে গণ অভ্যুত্থানের কথা বলতেন এটা সম্ভব। ফেসিবাদ ছড়ানোর আমরা সবসময় বলতাম ফেসিবাদ হয় সামরিক অভ্যুত্থান না হলে গণঅভ্যুত্থান। এছাড়া নির্বাচন দিয়ে ফেসিবাদ পৃথিবীর কোনো দেশ থেকে যায় নাই, কখনো যাবেও না। হ্যাঁ, ওটা সম্ভব না, যাবেও না। নির্বাচন দিয়ে শেখ হাসিনাকে সরানো সম্ভব হয় নাই, সম্ভব হয়নি। এটা নানা ধরনের নির্বাচন, এবং আমি তো বলবো তাদের ইয়ের ক্ষমতা, নতুনত্ব আনার ক্ষমতা অসাধারণ। প্রথমে তারা করলেন হচ্ছে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, তারপরে তারা করলেন রাতের ভোট, যেটা অভিনব ছিল, এবং সব শেষে তারা ডামি নির্বাচন একটা দেখিয়ে দিলেন যে এগুলিও সম্ভব। এটা করে সম্ভব, হ্যাঁ, তার মনে করছে যে এগুলো একভাবে একটা নির্বাচন করে তো, দেখা যায়। ফলে 36 দিনটা বিশেষ, এটা আসলে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোরও মেনে নেওয়া উচিত। 36টা বিশেষ, আমার না 36 কে বাদ আমার দিয়ে কথা তারা কিছু- না 36 যখন যেটা হয়েছে এইটাকে স্বীকৃতিতে অসুবিধাটা কোন জায়গায়? এই 36 দিনের আন্দোলনে তো সবাই ছিল, এই 36 দিনের আন্দোলন তো আপনাকে বাদ দেওয়া সম্ভব না। 36 দিনের আন্দোলন সবাই সব জায়গা যার যার জায়গা থেকে মানে অংশ এটা নিয়েছে। আসলে একটু দুর্ভাগ্যজনক, কারণ রুমিন ফারহানার গত কিছুদিনের আরেকটা জিনিস খেয়াল করবেন, ওখানে ওই যারা শহীদ, যারা এই 36 দিনের আন্দোলনে যারা নিহত হয়েছে মানে শেখ হাসিনার গণহত্যার শিকার হয়েছে, তারা অনেক সময় রাজনীতি ডিফাইন করে আমাদের কর্মী। আমি মনে করি প্রত্যেকটা যে ছেলেটা রাজনীতি করে নাই এরকম বহু মারা গেছে, কয়েকশো আছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা তো রাজনীতি করতে রাস্তায় নামে নাই। তাহলে তারে কেউ অন করবে না? সে যে শহীদ, তারই শহীদটাকে অন করবে কে? আমার মতে দলের থেকে যারা আইডেন্টিফাই করে দলে, আমার মনে হয় এটা খুব একটা মানে খুবই ছোট মনের পরিচয়। আমার মনে হয় তাকে নির্দিষ্ট গণ্ডিবদ্ধ করে ফেলা, গণ্ডিবদ্ধ করা। তাহলে হ্যাঁ। বাকিরা কি? বাকি শহীদরা কি? যার কোনো দল নাই, সেও তো মারা গেছে। আপনার কি মনে হয় না রুমিন ফারহানা কোনো না কোনো ভাবে হীনমন্যতায় ভুগছেন? কারণ এর আগেও উনি টকশোতে গিয়ে সরাসরি বলেছেন যে এই সরকার আসার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং এই বক্তব্য উনি ক্যারি আউট করেছেন আরো বেশ কিছুদিন। মানে আজকে উনি ঠাকুরগাঁয়ে বললেন যে 36 দিনে বিপ্লব হয় নাই, 36 দিনে সরকার পড়ে নাই। তো ওনার কি কোথাও অস্বস্তি আছে, কষ্ট আছে? উনি কেন স্বীকার করতে পারছেন না? স্বীকৃতি দিতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, ওনার অস্বস্তি আছে কিনা স্বস্তি আছে এটা উনি বলতে পারবে ভালো। তবে ওনার যে বিষয়গুলো যে এগুলো বলতেছে বা ওনার মতো করে আরো যারা বলে, আমি মনে করি তারা কোনো না কোনো ক্ষেত্রে হীনমন্যতায় ভোগে। তারা হীনমন্যতার পরিচয় দিচ্ছে। এই 36 দিনকে ধারণ করতে আমার সমস্যাটা কি? এই 36 দিন তো আমারও 36 দিন, তো আমি মনে করবো 36 দিন প্রতিটা মানুষের, আমারও 36 দিন প্রতিটা বাংলাদেশের যে আন্দোলনে যে 36 দিনে মানে লড়াইয়ে শেখ হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা শুধু যায় না, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ক্ষমতা ছাড়ে না, একটা তো ক্ষমতা রিজাইন করলাম, রিজাইন করে আমি এরশাদ সাহেব রিজাইন করে তার বাসায় বসে ছিল, হ্যাঁ, মানে রিজাইন করে সে যায় নাই। না, শেখ হাসিনা দেশ তার শুধু শেখ হাসিনা না, তার স্ত্রী গোষ্ঠী সহ তার কেউ নাই, তার আত্মীয় স্বজন সহ সবাই নিয়ে পালাইতে সে বাধ্য হয়েছে। এই 36 তাহলে এই 36 দিন বাংলাদেশের জন্য একটা মানে গর্বের ইতিহাস, বাংলাদেশের আন্দোলনের এই 36 দিন। আমি বলবো বাংলাদেশের আন্দোলনের লড়াইয়ের গর্বের ইতিহাস। এই গর্বের অংশীদার প্রত্যেকটা মানুষ যারা ফেসিবাদকে বিশ্বাস করে না,
যারা ফেসিবাদী আচরণকে ঘৃণা করে, যারা ভারতীয় আধিপত্যবাদকে বিশ্বাস করে না। আর এই কথাটা যারা বলে 36 দিন, আমি মনে করি তারা ভারতীয় আধিপত্যবাদের কোনো না কোনোভাবে বিয়ে করে নিতে চায়। কিছু একটা আছে হ্যাঁ, যারা হ্যাঁ। অস্বস্তি বোধ করছেন, যারা 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 বিশেষ করে যারা 36 ভারতীয় আধিপত্যবাদ মুক্তটাকে মেনে নিতে পারতেছে না, তারা এটা বলতে, তাদের মুখে এটা শুধু মানায়, আর কেউ না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটা লম্বা জার্নি করে এসেছেন, তারপরেও আমাদেরকে যে এতটা সময় দিলেন, একটা জটিল বিষয় নিয়ে আলাপ করলেন। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের আজকের ডেইজ ইভেন্টস এর আয়োজন ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল একই সময় আবারও আরেকটি ডেইজ ইভেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।